নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি সামাজিক গল্প। গল্পটির নাম নষ্টা। তো চলুন গল্পটি শোনা যাক। অখিলেশ চক্রবর্তীর মেজ মেয়ে স্বপ্না। গল্পটা স্বপ্নাকে নিয়েই। পাড়াতে তখন একটাই গল্প সবার মুখে, অখিলেশ চক্রবর্তীর মেজ মেয়ে স্বপ্না এখন বাড়িতেই তো কারবার খুলে বসেছে। স্বপ্নার বোন ওই যে সুপর্ণাকে যে মাস্টার পড়াতে আসে, ওই আধ বুড়ো মিনসেটার সঙ্গে ফষ্টি নষ্টি করছে দিন রাত, যাকে বলে একেবারে নষ্টমী। কেউ কেউ আবার বলতো, হবে নাই বা কেন, গাদা গুচ্ছের মেয়ে পয়দা করবে, তাদের বিয়ে দেবে না, তারা তো এসব কি করবে। এদিকে দেখেছ, মাস্টারের ভালো পয়সা আছে, হোক না মাস্টারের 50 বছর বয়স, ইনকাম তো হচ্ছে। পাড়াতে তখন চক্রবর্তী বাড়ির বেশ নাম ডাক। আমরা অখিলেশ চক্রবর্তীকে কাকু বলেই ডাকতাম। অখিলেশ কাকুরা 3 ভাই। অখিলেশ কাকুই বড়। শুনেছিলাম অখিলেশ কাকু নিজের 2 ভাইকে মানুষ করেছে। ছোটবেলা থেকেই সংসারের দায় দায়িত্ব নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছিল। বাবা মারা যাওয়ার পর থেকেই অখিলেশ কাকুই সংসারের হাল ধরে। যে মানুষটা ভাইদের জন্য এত কিছু করলো, সেই ভাইরা এখন অখিলেশ কাকুকে চিনতেই পারে না। নিজে বড় হয়েও 2 ভাইয়ের বিয়ের পর নিজে বিয়ে করেছে সবার শেষে। সে যাই হোক, এইদিকে তখন স্বপ্নাকে নিয়ে পাড়ায় পাড়ায় ছিছি রব পড়ে গেল। খবরটা নিয়ে কানা ঘুষো চলতে চলতে সবাই জেনে গেল ব্যাপারটা। গ্রামের লোক তো অখিলেশ কাকুদের সাথে এক প্রকার কথা বলাই বন্ধ করে দিল। বলতে গেলে এক ঘরে তখন অখিলেশ কাকুর ছিল ছোট্ট একটা ব্যবসা, সেখান থেকে সব কিছু সামলানো। 3 মেয়ে, রত্না, স্বপ্না আর সুপর্ণা। বড় মেয়ে রত্না ছিল খুব সুন্দরী, তাই ওর বিয়েটা অল্প বয়সেই হয়ে যায়। রত্নার বিয়ে দিতে গিয়ে প্রায় সবটুকু শেষ হয়ে যায়। সামান্য জমিটুকু বিক্রি করতে হয়েছিল, কারণ ভালো ছেলে পেয়ে আর কোনো বাবা মা হাতছাড়া করতে চায়? এরপরেও যে আরো 2টো মেয়ে আছে, সে কথা ভাবেননি অখিলেশ কাকু। রত্নার থেকে স্বপ্না বেশ অনেকটাই ছোট, প্রায় 5 বছরের ডিফারেন্স। আবার স্বপ্নার থেকে সুপর্ণা 3 বছরের ছোট। অখিলেশ কাকু 2 মেয়ে সুন্দরী হলেও স্বপ্নাকে দেখতে খুব একটা ভালো ছিল না। স্বপ্নার শ্যামবর্ণা, তবে মুখের মধ্যে অন্য একটা আদল ছিল, কথাবার্তা বেশ সুন্দর বলে। আমি স্বপ্না দি বলেই ডাকতাম। তবে আমাদের বাড়ির সাথে ওদের বাড়ির একটা ভালো সম্পর্ক ছিল। স্বপ্নাদির মা আমার মাকে দিদি বলে ডাকতো। একটা আত্মীয়তার জন্য যোগাযোগটা খারাপ ছিল না। অখিলেশ কাকুর বড় মেয়ে রত্নাদির যখন বিয়ে হলো, তখন আমরা সকলেই নিমন্ত্রিত ছিলাম। সেই সময় অবস্থা খুব ভালো না থাকলেও মোটামুটি চলে যেত ওদের। রত্নাদির বিয়ের পর থেকে ওদের অবস্থাটা খারাপ হয়ে গেল। সামান্য 10 কাঠা জমি, সেটাও তখন বিক্রি করতে হয়েছিল। সে কথা তো আগেই বলেছি। সরকারি চাকরি করা ভালো ছেলে। এদিকে ছেলের বাড়ি থেকে রত্নাদিকে পছন্দ হয়ে গিয়েছিল তখন, তাই আর অখিলেশ কাকু হাতছাড়া করতে চায়নি। বড় মেয়ে রত্নার বিয়ের পরেই অখিলেশ কাকু অসুস্থ হয়ে পড়ল। হার্টের রোগ ধরা পড়ল। চিকিৎসা করাবে নাকি সংসার চালাবে? তখন 2 মেয়ে পড়াশোনা করছে। স্বপ্নাদি বিএ ফাইনাল ইয়ার আর সুপর্ণা বিএসসি পড়ছে। একদিকে চিকিৎসার খরচ, সংসারের খরচ, তার উপর 2 মেয়ের পড়াশোনা, বিশেষ করে সুপর্ণা সায়েন্স নিয়ে পড়ছে। ভালো স্টুডেন্ট, তার পড়াশোনার খরচ। অখিলেশ কাকু তখন দিশেহারা অবস্থা। বড় মেয়ের ভালো বাড়িতে বিয়ে হয়েও কোনো রকম সাহায্য করার মানসিকতা নেই।
বিয়ের পর থেকে সেও কেমন যেন পর হয়ে গেল। এদিকে 4টে লোক না খেয়ে মরবে। অখিলেশ কাকু অসুস্থ হয়ে ইনকামের রাস্তা তো পুরো বন্ধ। স্বপ্নার বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নেই। 2-1 জায়গা থেকে স্বপ্নাকে দেখতেও এসেছিল। গায়ের রং কালো বলে পছন্দ হয়নি ওদের। এদিকে অখিলেশ কাকুর ওষুধের খরচ, সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন হয়ে পড়ল। যে মাস্টার মশাই সুপর্ণাকে পড়াতে আসতেন, উনি একদিন স্বপ্নাকে ডেকে বললেন, তোমাদের সংসার আমি চালাবো, সুপর্ণার পড়ার খরচ আমি দেব, তোমার বাবার ঔষধের টাকাও আমিই দেব, কিন্তু তুমি আমায় খুশি করবে, যদি পারো তাহলে জানিও আমাকে। অবশেষে 7-5 ভেবে স্বপ্না রাজি হয়। স্বপ্না ভাবল এই সত্ত্বে রাজি হয়ে গেলে অনেকটা সুরাহা হয়ে যাবে। বাবা ওষুধ খেতে পেলে অনেকগুলো দিন বেঁচে থাকতে পারবে। এদিকে ছোট বোনের পড়াশোনাটাও চালিয়ে যেতে পারলে ওর ভবিষ্যৎটাও সুন্দর হয়ে যাবে। একটা চাকরিও জুটিয়ে নিতে পারবে, যেহেতু ও পড়াশোনায় ভালো। অবশেষে 7-5 ভেবে নিয়ে স্বপ্না না করেনি মাস্টার মশাইয়ের প্রস্তাবে, কারণ চাকরি পাওয়ার মতো যোগ্যতা স্বপ্নার নেই। স্বপ্নার রেজাল্ট আহামরি ভালো না। বর্ধমানে গ্রামের দিক থেকে একটা কাজ খুঁজে পাওয়া তখন কঠিন। এই ভেবে নিজের ইচ্ছেতেই মাস্টার মশাইয়ের মনোরঞ্জনের খাতায় নাম লিখিয়ে ফেলল। প্রথমে ব্যাপারটা বাড়িতে লুকিয়ে গেল, পরে এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। মাস্টার মশাই পড়াতে এসে একদিন রাতে থেকেও যেতেন। প্রথম পাড়ার লোক কিছু না বুঝলেও পরে বুঝে যায় সবাই ছিছি করতে লাগলেও স্বপ্নার নিরুপায় তখন। বছর 3 এভাবেই চলল। পাড়া প্রতিবেশীদের নানান কথায় মাস্টার মশাইয়ের আসা যাওয়া কমে যেতে লাগলো। একসময় পুরোপুরি আসা বন্ধ করে দিল। ততদিনও সুপর্ণা একটি ভালো চাকরি পেয়ে যায়। সুপর্ণা চাকরি পাওয়াতে সংসারটা একটু সচ্ছল হয়। বলতে গেলে সুপর্ণার টাকাতেই সংসার চলে তখন। কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। সুপর্ণা চাকরি পাওয়ার পর অফিসের একটি ছেলের সাথে রিলেশনে জড়ায়। প্রথম বাড়িতে টাকা পয়সা ভালোই দিত, পরে আস্তে আস্তে সেটাও কমিয়ে দিল। স্বপ্না একদিন সুপর্ণাকে বলতেই সুপর্ণা বলে দিল, আমি অত টাকা দিতে পারবো না, আমার একার পক্ষে সংসার চালানো, বাবা মায়ের ওষুধের খরচ, আমি কোথা থেকে পাবো এত টাকা? তুইও কিছু কর এবার, কারণ সামনেই আমার বিয়ের পর থেকে তো আর এতটা দেওয়া সম্ভব হবে না, তোকে এবার ভাবতে হবে। কথাটা সুপর্ণা মন্দ বলেনি। সত্যিই তো, সুপর্ণা আর কতদিন দেবে? কিছুদিন পর ওর বিয়ে হবে, সংসার হবে, সব দিকটাই ভাবতে হবে তো। কিন্তু স্বপ্নাই বা কোথায় কাজ পাবে? তার মতো একটা মেয়ের কাছে এই পৃথিবীর সব কিছু সহজ নয়। শেষমেশ সুপর্ণা বিয়ে করে বাইরে চলে গেল। বিয়ের পর যে টাকাটা পাঠাতো তাতে কোনো মতে চলে যেত। এইভাবেই বছর 3-4 কাটল। ইতিমধ্যে আমি বিদেশ চলে গেলাম কাজের সূত্রে। নিজের কাজের চাপে আর কারো খবর রাখতে সেভাবে পারিনি। সারা দিন কাজকর্মে শেষে মাকে ওই রাত 11টার পর কল করে যেটুকু কথা হতো আর কি। বিদেশে মোটামুটি 2.5 বছর কাটিয়ে বাড়ি ফিরে পাড়ার সকলের খবর নিচ্ছি। পাশের বাড়ি বিশ্বনাথ কাকু স্ট্রোক হয়ে মারা গেছে, সে খবরটা পেয়ে মনটা খারাপ হয়েই গেল। মায়ের সাথে কথা বলতে বলতে মা বলে উঠল, আরে তোকে তো একটা খবর বলাই হয়নি, জানিস তো অখিলেশ কাকুর মেজো মেয়ে, আরে স্বপ্নার বিরাট বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে রে, সে তো এখন রাজরানী। মায়ের কথা শুনে আমি তো অবাক। বড়লোক বাড়িতে বিয়ে, তার উপর রাজরানী। কথাটা শুনেই মনটা বেশ ভালো হয়ে গেল। মায়ের মুখ থেকে তারপরে শুনলাম সে ঘটনা। সুপর্ণার বিয়ের পর ওদের অবস্থা একটু খারাপ হয়েই গিয়েছিল। খুব সমস্যার মধ্যে দিয়েই কাটাতো।
কাকিমা মানে স্বপ্নাদির মা আমাদের বাড়িতে আসতো, মাঝে মধ্যে এসে কান্নাকাটিও করতো, বলতো ভগবান আমাদের এমন অবস্থায় ফেলেছে, কি করব বুঝে উঠতে পারি না, আমরা না থাকলে মেয়েটাকে কে দেখবে। ভগবান বোধহয় সকর্ণে শুনেছিলেন সে কথা। কয়েকদিন পর একদিন দুপুরে সুখবরটা দিয়ে গেল কাকিমা মাকে বলল, স্বপ্নার বিয়ে ঠিক হয়েছে গো, কলকাতার ভবানীপুরে। তোমাকে কিন্তু বাপু ভবানীপুরে যেতে হবে দিদি। মা জিজ্ঞেস করেছিলেন, ভবানীপুরে যেতে হবে কেন গো? ছেলে আসতে পারবে না, স্বপ্নাকে বিয়ে করতে যেতে হবে, কারণ যে ছেলেটির সাথে বিয়ে হচ্ছে ছেলেটি প্যারালিসিস। সে কি? আসলে সম্বন্ধটা করেছে আমার এক দুঃসম্পর্কের দাদা। ছেলের বাড়ি থেকে এমন একজন মেয়ে খুঁজছে যে মেয়েটি ওই ছেলেটিকে দেখাশোনা করবে, সেবা শুশ্রূষা করবে। কলকাতার ভবানীপুরের ছেলেটির 3 তলা বাড়ি, জানো, ভীষণ অবস্থাপন্ন, কিন্তু এমন একজনকে চাই যে ও সেবাও করবে আর সমস্ত সম্পত্তির মালিকও হবে সে। বাবা মা তো আর কাজের লোকের ওপর ছেড়ে দিতে পারে না, তাই একজন ভালো মনের মানুষ চাই। ছেলেটিও বাবা মায়ের একমাত্র ছেলে। আসলে ছেলেটির আগেও বিয়ে হয়েছিল একটা ভালো মেয়ের সাথে, প্রেম করেই নাকি বিয়ে। শুনেছি তো 7 বছরের নাকি প্রেম ছিল। বিয়ের পর হানিমুনে গিয়ে ওখানেই দুর্ঘটনাটা ঘটে। গাড়ি অ্যাক্সিডেন্টে মেয়েটি অক্ষত অবস্থায় ফিরল, ছেলেটি নাকি গুরুতর আহত হয়, আর তাতেই নাকি প্যারালিসিস হয়ে যায়, হাঁটা চলা কিছুই করতে পারে না। তার উপর ওই মেয়েটি ছেলেটিকে ছেড়ে চলে যায়। সমস্ত ঘটনা শুনে স্বপ্নাই বলল, আমি ওকে বিয়ে করতে চাই, টাকা পয়সা সম্পত্তি নয়, মানুষটার পাশে থাকতে চাই। আমার মতো মেয়েকে সমাজ যেখানে নষ্ট বলে, সেই সমাজে এমন মানুষের পাশে থাকতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। আমার মা স্বপ্নাদির বিয়েতে গিয়েছিল। ছেলেটি নাকি ভীষণ সুন্দর দেখতে, কলকাতায় অত বড় বাড়ি, 2-3 জন কাজের লোক। সত্যিই তো, স্বপ্না যেন রাজরানী। আজ প্রায় 2 বছর হতে চলল স্বপ্নাদির বিয়ে হয়েছে। বাপের বাড়িতে খুব একটা আসতে পারে না। কাকিমা স্বপ্নাদিকে বাড়িতে আসতে বললে স্বপ্নাদি বলে, সবই তো জানো মা, ওকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তবে স্বপ্নাদি গাড়ি পাঠিয়ে দেয়। অখিলেশ কাকু আর কাকিমা ওই বাড়িতে গিয়ে কিছুদিন করে কাটিয়ে আসে। স্বপ্নাদির শ্বশুর তো বলে, মেয়ের বাড়িতে আপনারা থাকুন, কেন আর যাতায়াত করবেন। অখিলেশ কাকু বলেই দিয়েছে, যতদিন পাচ্ছি যাতায়াত করি, যখন পারবো না তখন এসে থাকবো। তবে এই 2 বছরের স্বপ্নাদি সংসারটাকে নিজের সংসার বানিয়ে ফেলেছে। সত্যিই তো, একটা মেয়ে কতটা স্যাক্রিফাইস করতে পারে। নিজের ভালো থাকার চেয়ে অন্যের ভালো থাকার মূল্য স্বপ্নাদির কাছে অনেক বেশি। হয়তো সব সত্যি সবাই জানতে পারে না, আর তার জন্য স্বপ্নার মতো মেয়েরা নষ্ট মেয়ের আখ্যা পায়। তবে আশার খবর, আস্তে আস্তে স্বপ্নাদির বর অনেকটা ভালোর পথে। রিসেন্ট একটা কন্যা সন্তানকে দত্তক নেওয়ার কথা ভেবেছে। স্বপ্নাদির এখন সুখের সংসার। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে গল্পটি একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আপনাদের একটি লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর আপনাদের কাছে আমার আর একটি অনুরোধ, আশেপাশে যে সাউন্ডগুলো হচ্ছে সেগুলো একটু অগ্রাহ্য করে গল্পে মনোযোগ দিন। আশা করি গল্পগুলো ভালো লাগবে।